এই স্পিকিং যদি কেউ জয়েন করে না থাকেন ওখানে অবশ্যই জয়েন করে নেবেন। তারপরে ক্লাস সংক্রান্ত অন্যান্য ঘোষণা কিভাবে পাবেন সবকিছু, তারপরে কোর্স শেষ হয়ে যাওয়ার পরে সার্টিফিকেট কিভাবে পাবেন সবকিছু এখানে দেওয়া আছে। সো এই যে লিঙ্কটা, এই যে গাইডলাইনটা, এই গাইডলাইনের লিঙ্কটা আমি জুমের চ্যাট সেকশনে দিয়ে দিচ্ছি। সবাই যদি এমন কেউ থেকে থাকেন, গাইডলাইনের লিঙ্কটা আগে থেকে আপনাদেরকে মেসেজের মধ্যে সবাইকেই দিয়ে দেওয়া হয়েছে। যদি এমন কেউ থেকে থাকেন যিনি লিঙ্কটা পাননি, তাদের জন্য আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এই একটা লিঙ্কের মধ্যেই, এই লিঙ্কটা সবাই সেভ করে রাখেন। আবারও বলছি, এই কোর্স চলাকালীন এমন কোনো কিছু নাই যেটা এই লিঙ্কের মধ্যে যে তথ্যগুলো আছে সেটার বাইরে। সো আপনি যদি এটা পুঙ্খানুপুঙ্খভাবে পড়েন এবং এইটার যে গাইডলাইন গুলো আছে সেগুলো ফলো করেন, তাহলে আপনার আর কোনো কিছু খুঁজে পেতে সমস্যা হওয়ার কথা না। তারপরও যদি কোনো কিছু সমস্যা হয় তাহলে তো আমাদের হেল্পলাইন নাম্বার আছেই, বাট আমাদের ছাত্রছাত্রী সংখ্যা বেশি হওয়ার কারণে আমরা সাজেস্ট করি, এনকারেজ করি আপনারা এই গাইডলাইন থেকে সবকিছু ফলো করেন, যাতে করে আমাদের জন্য আপনাদেরকে সার্ভিসটা ইজিয়ার হয়। Other than if you keep calling us repeatedly, then it will not be possible. আপনারা যে ইন্টারভিউ সেশন থেকে সিলেক্টেড হয়েছেন সেই রকম ইন্টারভিউ সেশন আমাদের প্রতিদিন অনেকগুলো করেই হয়। একসাথে যারা প্রত্যেকটা ইন্টারভিউ সেশন থেকে সিলেক্টেড হন তাদেরকে নিয়ে আমরা একসাথে ক্লাস করি। তার কারণ হচ্ছে আইএলস এই পরীক্ষা বা আইএলস এর যে বেসিকলি কোনো সিলেবাস হয় না এবং ইংলিশের ইমপ্রুভমেন্ট করাটাই এটার উদ্দেশ্য। আপনি যদি কোনদিন ক্লাস না করতে পারেন, আপনি আবার যদি মধ্যে কোনো ধারাবাহিকতা থাকবে বা আপনার ইন্টেনশন হচ্ছে টু ম্যাটার এটাকে নেন, দেন ইউ উইল গেট দ্য বেস্ট পসিবল রেজাল্ট। সো without any further ado, let's start the class and let's get going with our lesson today. So সবাই একটু জুমের চ্যাট সেকশনে লিখে ফেলবেন রিডিং ক্লাস অথবা রিডিং মডিউল ক্লাস, যাতে করে আমি বুঝতে পারি যারা এখানে উপস্থিত আছেন তারা সবাই ক্লাসটা ফলো করছেন। সো রিডিং মডিউল ক্লাস এই টার্মটা একটু সবাই লিখে ফেলেন চ্যাট সেকশনে, সো দ্যাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে আপনারা সবাই ক্লাসে ইন ডেপথ ফলো করছেন। অলরাইট, আমি দেখতে পাচ্ছি ভেরি গুড পার্টিসিপেশন ইন টুডেস ক্লাস, ওয়ান্ডারফুল। অ্যাডলিনা, আপনি একটু খেয়াল রাখেন সবাই পার্টিসিপেট করছে কিনা। কেউ যদি জুমের চ্যাট সেকশনে পার্টিসিপেট করতে না চান বা উত্তরগুলো লিখতে না চান বা ক্লাস চলাকালীন নোটস না নিতে চান, সেক্ষেত্রে আপনি খাতায় নোট নিতে পারেন এবং খাতায় নোট নিলে আপনাকে অবশ্যই চ্যাট সেকশনে লিখে দিতে হবে যে স্যার আমি খাতায় নোট নিচ্ছি, যাতে করে উই ক্যান মনিটর যে আপনি আসলে ক্লাসটা ঠিকঠাক মতো ফলো করছেন কিনা। সো উইদাউট এনি ফার্দার এডু, it's already 10:38. Let's start the class. আমরা রিডিং মডিউলে মূলত কি থাকে, রিডিং মডিউলে মূলত যেটা থাকে, অর্থাৎ আপনি যদি আইএলস পরীক্ষা দেন সেক্ষেত্রে তো আপনার আইএলস এর যে রিডিং মডিউল সেটা সম্পর্কে আপনি অবহিত হবেন। কেউ যদি আইএলস পরীক্ষা নাও দেন, রিডিং অংশে মূলত যেটা প্রিপারেশন নিতে হয় সেটা হচ্ছে যে আপনি কোনো একটা ইংলিশ লেখা পড়ে সেই লেখাটার অর্থ বুঝতে পারছেন কিনা এবং সেই অর্থ বুঝতে পেরে সেইটার উপরে আপনি প্রশ্নের উত্তর দিতে পারছেন কিনা, এটাই হচ্ছে আপনার রিডিং টেস্টের মূল উদ্দেশ্য। সো কারো যদি ইন্টেনশন হয় যে আপনি আইএলস পরীক্ষা দেবেন, সেক্ষেত্রে যে আইএলস পরীক্ষার রিডিং মডিউল সেখানে মূলত 40টা প্রশ্ন থাকে এবং 1 ঘন্টা সময় থাকে। 3টা প্যাসেজ পড়ে সেই প্যাসেজের উত্তর করতে হয় একাডেমিকের জন্য, আর যারা জেনারেল ট্রেনিং আছেন তাদের জন্য প্যাসেজের ডাইনামিকটা একটু ডিফারেন্ট হয় এবং কোয়েশ্চেনের মধ্যে ফিল ইন দ্য গ্যাপ থাকে, মাল্টিপল চয়েস থাকে, ম্যাচ মেকিং থাকে, অন্যান্য অনেক ধরনের প্রশ্ন থাকে। বাট at the gist বা at the core যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বিভিন্ন ইংরেজি লেখা পড়ে সেগুলোর উপরে প্রশ্নের উত্তর করতে হয়। আমি যদি একবারে সহজভাবে বলি, ছোটবেলায় আমরা যেভাবে কম্প্রিহেনশন করেছি সেই কম্প্রিহেনশনের মতো একটা জিনিস পড়ে, একটা প্যাসেজ পড়ে সেটার উত্তর দিতে হয়। সো আমরা একটা প্যাসেজ এখন পড়বো এবং আমি আজকে ক্লাসের শেষে আপনাদেরকে একটা বইয়ের কথা আমি বলে দিব। আসলে যেটা হয় সেটা হচ্ছে যে আপনি অনলাইনে যখন ক্লাস করছেন বা যখন আপনি সবকিছু স্ক্রিনের উপরে দেখছেন, অনেক ক্ষেত্রে কিন্তু প্র্যাকটিস করাটা অনেক সময় ইজি হয় না। সো পিডিএফ বই দিয়ে অনেক সময় দেখা যায় যে সামটাইম ইটস ডিফিকাল্ট টু গেট দি
best out of PDF book. So আপনাদেরকে যেটা করতে হবে রিডিং প্রিপারেশনের জন্য, যেটা নাম্বার 1 হেল্পফুল জিনিস, সেটা হলো বিভিন্ন স্টোরি পড়া। বিভিন্ন ছোট ছোট গল্প যদি আপনি ইংলিশে পড়েন এবং সেগুলোর উপরে যদি আপনি প্রশ্নের উত্তর করা শুরু করেন বা প্র্যাকটিস করা শুরু করেন, আলটিমেটলি আপনি আইএলটিএস পরীক্ষা দেন বা না দেন, আপনার জন্য ইংলিশ কোনো একটা রিডিং পড়া এবং সেটা পড়ে বোঝা এবং উত্তর দেওয়া, ইট উইল বি আ পিস অফ কেক। এটা আপনার জন্য খুবই খুবই সহজ হয়ে যাবে। সো আজকে আমরা একটা স্যাম্পল স্টোরি একটু পড়বো, এবং আমি যেটা সাজেস্ট করি সবাইকে যে ট্রাই টু ডেভেলপ ইউর ইংলিশ রিডিং থ্রু রিডিং স্টোরিজ। কারণ গল্প পড়লে যেটা হয়, আপনি একটা রিসার্চ পেপার পড়লেন, একটা ডেইলি স্টার একটা আর্টিকেল পড়লেন, অথবা কোনো একটা জায়গা থেকে কোনো একটা একটু বোরিং কিছু একটা পড়লেন, সেটার প্রতি কিন্তু কারো কোনো আগ্রহ থাকে না। ওয়্যারঅ্যাজ আপনি যদি একটা গল্প পড়েন, ফিকশন যখন পড়েন, ফিকশন পড়া অবস্থাতে কিন্তু আপনার সবচেয়ে বেশি কনসেন্ট্রেশন থাকে এবং আমাদের জন্য জিনিসটা ইন্টারেস্টিং হয়। when something is interesting you have your full concentration attached to it. So আমরা একটা স্টোরি আজকে পড়বো এবং সেটা থেকে কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার চেষ্টা থাকবে প্রত্যেক লাইন বাই লাইন আপনাদেরকে বাংলা এক্সপ্লেইন করার, এবং আপনাদের যেটা করতে হবে, যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যে যেখানেই আছেন, যারা জয়েন করেছেন এই ক্লাসে, আপনাদের কাজ হবে আমি একটা করে লাইন পড়লে আপনিও জোরে জোরে আমার সাথে সাথে সেই লাইনটা পড়বেন, এবং পড়ার পরে আপনার যে খাতা আছে অথবা জুমের চ্যাট সেকশন, একটা দুইটা ফ্রেজ আপনি ওখানে লেখার চেষ্টা করবেন, যাতে করে এই সেন্টেন্সটাকে আপনি একেবারে আত্মস্থ করে ফেলতে পারেন, অথবা এই সেন্টেন্সটা পরবর্তীতে আপনার মনে করতে খুব ইজি হয়ে যায়। ওকে, সো উইদাউট এনি ফার্দার ডু লেটস স্টার্ট রিডিং। সো সবাই প্রথমেই এই যে টাইটেলটা আছে, এই টাইটেলটা একটু লিখে ফেলেন, জুমের চ্যাট সেকশনে লিখে ফেলেন, খাতায় লিখতে চলে খাতায় লিখে ফেলেন। সো হোয়াট ইজ দ্য টাইটেল ফর দিস পার্টিকুলার প্যাসেজ? দ্য টাইটেল ইজ দ্য ব্লাইন্ড ম্যান অ্যান্ড দ্য এলিফ্যান্ট। সো এখানে মূলত এই যে প্যাসেজটা, সেটা মূলত কি নিয়ে? এটা হচ্ছে কিছু অন্ধ মানুষ এবং একটা হাতি নিয়ে। The blind man and the elephant. So সবাই একটু লিখে ফেলেন in the chat section, and if you are writing in your own booklet that you can do as well. ওকে, সো আমি যখন থেকে পড়া শুরু করব, আমি কিন্তু আপনাকে মনিটর করছি না, আমি জাস্ট দেখতে পাচ্ছি যে আপনি পার্টিসিপেট করছেন কিনা লিখে লিখে, বাট আপনি জোরে জোরে এটা যে পড়বেন, এটা কিন্তু অবশ্যই 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 করতে হবে। আদারওয়াইজ আপনি খুব অ্যাডভান্স লেভেল ইউজার না হলে বা অ্যাডভান্স লেভেল রিডার না হলে, আপনি যখন জোরে জোরে একটা জিনিস পড়বেন, সেই জিনিসটা কিন্তু আপনার জন্য মনে রাখতে ইট উইল বি ইজিয়ার ফর ইউ টু মেমোরাইজ দিস। সো লেটস স্টার্ট রিডিং। So 6 blind men stood by the roadside and waited for the elephant parade. তার মানে কি? 6টা অন্ধ লোক stood by the roadside, তার মানে 6টা অন্ধ লোক রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল এবং and waited for the elephant parade. প্যারেড মানে হচ্ছে এলিফ্যান্ট, প্যারেড মানে হচ্ছে অনেকগুলো এলিফ্যান্ট যখন একসাথে রাস্তা দিয়ে যাচ্ছে, যেরকম আমরা সেনাবাহিনী বা পুলিশের প্যারেড দেখি, এলিফ্যান্ট প্যারেডটাও ওই ধরনের একগুচ্ছ একটা পাল, হাতির পাল যখন একসাথে যাচ্ছে, সেটাকে এলিফ্যান্ট প্যারেড বলা হয়। সো এই সেন্টেন্স আমরা কি জানতে পারলাম? যে 6টা অন্ধ লোক রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এলিফ্যান্ট প্যারেড অর্থাৎ হাতির দল, হাতির পাল যাওয়ার জন্য তারা ওয়েট করছিল বা অপেক্ষা করছিল। এই সেন্টেন্সের মূল বক্তব্য হিসেবে বা এই সেন্টেন্সকে আপনি যেন মনে রাখতে পারেন, সেই জন্য আপনি কি লিখে ফেলতে পারেন? নাম্বার 1 লিখে ফেলেন 6 ব্লাইন্ড মেন, এই কথাটা লিখে ফেলেন। তারপরে লিখে ফেলেন রোড সাইড, কোথায় দাঁড়িয়েছিল তারা? তারা দাঁড়ায়ছিল রাস্তার পাশে। কিসের জন্য তারা ওয়েট করছিল? এলিফ্যান্ট প্যারেড। সো এই 3টা জিনিস যদি আপনি লিখে ফেলেন, তাহলে আপনার জন্য এই সেন্টেন্সের যে জিসটা বা এই সেন্টেন্সের যে সারমর্মটা বা যে সেন্টেন্সে কি বলতে চাইলো, সেটা কিন্তু আপনি বুঝে ফেললেন। এখন আপনি এক পড়ায় বা একটা ইয়েতে এটাকে মনে রাখা খুব সহজ হতে পারে, কিন্তু পরবর্তীতে যখন আপনি প্রশ্নের উত্তর করতে যাবেন, তখন আপনি ফিরে এসে আবার প্যাসেজে যদি লাইন বাই লাইন দেখতে হয়, তখন কিন্তু সেই সময়টা আপনি পাবেন না। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনি এই জিনিসগুলো লিখে অল্প একটু শর্ট হ্যান্ডে একটু লিখে ফেলেন, যাতে করে আপনাদের জন্য পরবর্তীতে রিকল করা খুব ইজি হয়। They had often heard of elephants, but they had never seen one as they were blind. তার মানে সেন্টেন্সটাকে যদি আমি 2টা অংশে বিভক্ত করি, প্রথমে বলছে they had often heard of elephants, তার মানে তারা সচরাচর হাতির কথা শুনেছে, তারা সচরাচর সহসায় অনেক সময় হাতির কথা শুনেছে, বাট দে had never seen one
as they were blind। তার মানে তারা একটা হাতি কখনো দেখে নাই, তার কারণ হচ্ছে তারা তো অন্ধ ছিল। সো এই যে মানুষগুলা, এই যে 6 জন মানুষ, তারা হাতির কথা শুনেছে কিন্তু হাতি তারা কোনোদিন চোখে দেখে নাই, কারণ তারা জন্ম থেকেই অন্ধ। সো এই যে সেন্টেন্সটা, এইখানে আমরা কি জানতে পারলাম? হার্ড অফ এলিফ্যান্ট। সো এই সেন্টেন্স, এই প্যাসেজটা যেহেতু এলিফ্যান্টস নিয়ে অর্থাৎ হাতি নিয়ে কথা হচ্ছে, আপনাদের কিন্তু এলিফ্যান্ট বারবার নোট করার কোনো প্রয়োজন নাই, কারণ এই প্যাসেজটাতেই এলিফ্যান্ট নিয়ে কথা হচ্ছে। সো আপনি লিখবেন হার্ড অফ। সবাই একটু লিখে ফেলেন। অ্যাডেলিনা, আপনি একটু মনিটর করেন সবাই পার্টিসিপেট করছে কিনা। ওয়ান্ডারফুল, আমি দেখতে পাচ্ছি এক্সিলেন্ট পার্টিসিপেশন ইন দ্য ক্লাস। সো হার্ড অফ, তারা শুনেছে হাতি সম্পর্কে, সো হার্ড অফ লিখে ফেলতে পারেন। বাট দে হ্যাড নেভার সিন ওয়ান, সো লিখে ফেলেন হার্ড অফ এবং পরে লেখেন নেভার সিন। তারা হাতির কথা শুনেছে কিন্তু তারা কখনো হাতি দেখে নাই। বিকজ দে ওয়ার ব্লাইন্ড, এটা লেখার দরকার নাই, কারণ এই প্যাসেজটাই তো ব্লাইন্ড মেনদেরকে নিয়ে। ওকে, তো আমরা সেকেন্ড প্যারাগ্রাফে চলে যাচ্ছি। A little later, an elephant was driven down the road where they stood. ঠিক আছে, তার মানে হচ্ছে কিছুক্ষণ পর, ওকে, কিছুক্ষণের মধ্যে, a little later, কিছুক্ষণের মধ্যে একটা হাতি একদম তড়িঘড়ি করে ওই রোড দিয়ে, যেখানে তারা দাঁড়িয়ে ছিল সেই রোড দিয়ে একটা হাতি চলে আসলো। সো এইখানে আমরা যেটা লিখতে পারি a little later, আপনি দেখতে পারেন a little later, আর তারপরে লেখানো হচ্ছে driven down। ওকে, a little later an elephant was driven down the road where they stood। তারা যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে একটা হাতিকে ড্রিভেন ডাউন। এখন হাতি কিন্তু চলে আসছে এখানে সেরকম না, একটা হাতিকে গাড়িতে করে আনা হয়েছে বা একটা হাতিকে অন্য কোনো ভাবে বহন করে আনা হয়েছে। এখন গাড়িতে বহন করা হয়েছে বা নাকি অন্য কিছুতে বহন করা হয়েছে না কিভাবে আনা হয়েছে সেটা কিন্তু আমরা এখনো জানি না। সো ড্রিভেন ডাউন মানে কি? কুড ইউ প্লিজ ড্রাইভ ডাউন মাই সান টু দ্য এয়ারপোর্ট? তার মানে আমার ছেলেকে তুমি কি একটু এয়ারপোর্টে গাড়ি চালিয়ে নিয়ে যেতে পারো? ড্রিভেন ডাউন মানে হচ্ছে কোনো একটা কিছুকে বহন করে এক জায়গায় নিয়ে যাওয়া, সেটা গাড়িতে করে হতে পারে, অন্য কোনো যানবাহনে করেও হতে পারে। সো অথবা ড্রিভেন ডাউন বলতে এখানে এরকমও বোঝায় থাকতে পারে যে কেউ হয়তো হাতিরটাকে কন্ট্রোল করে তার হাতির উপরে বসে সে হাতিকে নিয়ে আসছে। সো হাতিকে তো আর অন্য কোনো যানবাহনে হয়তো উঠানোর সুযোগ নাই, সো হাতির উপর বসে কোনো একটা হাতির যে কন্ট্রোল করে, তাদেরকে হয়তো মাহুত বলে, আমি জানি না। সো তারা ওই জিনিসটা কন্ট্রোল করে হাতিকে হাতির উপর বসে নিয়ে আসছে। সো প্রথমে আপনাকে লিখতে হবে ড্রিভেন ডাউন, একটা হাতিকে নিয়ে আসা হলো, চালিয়ে, হাতি চালিয়ে নিয়ে আসা হলো। দ্য রোড ওয়্যার দে স্টুড, তারা যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে। when they were told that the great beast was before them, তাদেরকে যখন বলা হলো যে এই বৃহৎ বা এই মহৎ প্রাণীটা বা এই সুবিশাল প্রাণীটা, গ্রেট অর্থ এখানে আপনি সুবিশাল বলতে পারেন, মহৎ বলতে পারেন, বা বিশাল আকৃতি বলতে পারেন, বা বৃহৎ আকার বলতে পারেন। তো এই বৃহৎ প্রাণীটাকে তাদের সামনে যখন আনা হয়েছিল, তাদেরকে যখন এই বিষয়টা বলা হলো, when they were told। আচ্ছা, প্রত্যেক সেন্টেন্সের মূল বক্তব্য হিসেবে আপনি কি লিখে রাখবেন এটা কিন্তু প্রত্যেক সেন্টেন্সে আমি আপনাদেরকে আবার বলবো না। সো আপনাদের যেটা মনে হবে যে এই সেন্টেন্সটাকে আমি এইভাবে পরবর্তীতে মনে রাখতে পারবো যখন প্রশ্নের উত্তর দিতে হবে, আপনারা সেইটাই লিখে ফেলতে পারেন। ইটস কমপ্লিটলি আপ টু ইউ, ইউ হ্যাভ ইউর অটোনমাস পাওয়ার টু রাইট ডাউন এভরিথিং। আপনার যদি মনে হয় যে আপনি গ্রেট বিস্ট এটা লিখে এই সেন্টেন্সটা মনে রাখতে পারবেন, তাহলে আপনি সেটাই লিখে ফেলেন। যদি আপনার মনে হয় ওয়্যার টোল্ডলি আপনি লিখে রাখতে পারেন, আপনার, ইটস আপ টু ইউ। যখন তাদেরকে বলা হলো যে এই বৃহৎ প্রাণীটা তাদের সামনে আছে, they asked the driver to let him stop so that they might see him. They asked the driver to let him stop so that they might see him. তার মানে হচ্ছে তারা যখন এই প্রাণীটাকে বলা হলো যে তাদের সামনে এই জিনিসটা দাঁড়িয়ে আছে, ওকে, দে আস্ক দ্য ড্রাইভার, তারা ওই ড্রাইভারকে জিজ্ঞেস করলো টু লেট হিম স্টপ। ওকে, তার মানে ওই হাতিটাকে দাঁড়ানোর জন্য তারা বললো, বা তাদেরকে ওই হাতিটাকে দাঁড় করিয়ে দেওয়ার জন্য বললো, সো দ্যাট দে মাইট সি হিম, তার মানে তারা যেন তাকে দেখতে পারে। ওকে, তারা যেন তাকে দেখতে পারে, এটার জন্য তারা তাকে দাঁড়া করিয়ে দিতে বললো। কিন্তু তারা তো আসলে অন্ধ, তারা আসলে কিভাবে দেখবে এটা আমরা আসলে পরবর্তীতেই পরের সেন্টেন্সে বা পরের প্যারাগ্রাফে জানতে পারবো। তো এইখানে আমরা যেটা দেখতে পারলাম, যখন হাতির পালটা তাদের পাশ দিয়ে যাচ্ছিল, তারা ওই ড্রাইভার যখন তাদেরকে বললো যে
তাদেরকে যখন বলা হলো যে আপনার পাশে ওই হাতিটা আছে, তারা ওই ড্রাইভারকে স্টপ করতে বললো ওই হাতিটাকে, যাতে তারা তাকে দেখতে পায়। অফকোর্স দে কুড নট সি হিম উইথ দেয়ার আইজ। এখন এটা তো স্বভাবতই, যেহেতু তারা অন্ধ, তারা তো তাদের চোখ দিয়ে দেখতে পারবে না। বাট দে থট দ্যাট বাই টাচিং হিম দে কুড লার্ন জাস্ট হোয়াট কাইন্ড অফ অ্যানিমেল হি ওয়াজ। একটা জিনিস খেয়াল করেন, যে মানুষ কোনোদিন হাতি দেখে নাই, শুধু হাতির বর্ণনা শুনেছে, হাতির ছবিও দেখে নাই, বাস্তবিকভাবেও দেখে নাই, তার জন্য, একজন অন্ধ মানুষের জন্য এই জিনিসটা কিন্তু কল্পনা করাটাও একটু ডিফিকাল্ট। কারণ আমরা তো আসলে যে জিনিসটা দেখিনি বা যে জিনিসটা শুধু থিওরিটিক্যালি বর্ণনা শুনেছি, সেই জিনিসটা কিরকম দেখতে হয় সেটা কিন্তু ইমাজিন করাও ডিফিকাল্ট। এখানে বলেছে অবশ্যই তারা তাদের চোখ দিয়ে ওই হাতিকে দেখতে পেত না, বাট দে থট দ্যাট বাই টাচিং হিম দে কুড লার্ন জাস্ট হোয়াট কাইন্ড অফ অ্যানিমেল হি ওয়াজ। তার মানে তারা যদিও চোখে দেখতে পেত না, তারা ওই হাতিকে স্পর্শ করে তারা হয়তো বুঝতে পারতো বা এটা কল্পনা করতে পারতো যে তারা ওই হাতিটা আসলে কি ধরনের প্রাণী ছিল। এই সেন্টেন্সের মূল বক্তব্যটা আপনাদের কাছে কি মনে হয়? সবাই একটু জুমের চ্যাট সেকশনে লিখে ফেলবেন। ওকে, অনেকে বলছেন খাতায় লিখছেন, দ্যাটস ওয়ান্ডারফুল, খাতায় লিখলে ইউর ডুইং আ গুড জব। ওকে, সো তারপরের প্যারাগ্রাফে আমরা চলে যাচ্ছি। দ্য ফার্স্ট ওয়ান হ্যাপেন টু পুট হিজ হ্যান্ড অন দ্য এলিফ্যান্ট সাইড। যে তাদের মধ্যে, অন্ধ ব্যক্তিদের মধ্যে প্রথম যে ব্যক্তি ছিল, সে ওই হাতির পাশে বা হাতির একটা সাইড, all about the beast, he is exactly like a wall। তার মানে ওই যে ব্যক্তি যে হাতির সাইডে হাত দিয়েছিল, হাতির সাইডে হাত দিয়ে সে বলল, ওয়েল ওয়েল হি সেড, নাও আই নো অল অ্যাবাউট দিস বিস্ট। যে আসলে আমি এখন এই প্রাণীটা সম্পর্কে সব কিছু জেনে ফেলেছি। সে একটু মজা করেই বলছে, হি ইজ এক্স্যাক্টলি লাইক আ ওয়াল। সে একটা ওয়ালের মতো। এই যে দেখেন এখানে একটা ওয়ালের ছবিও দেওয়া আছে। এখন ব্যাপারটা হচ্ছে কি, যে ব্যক্তি কখনো হাতি দেখে নাই, সে যদি হাতির একটা শরীরের একটা অংশ স্পর্শ করে, তার কাছে মনে হবে এটা একটা ওয়ালের মতো। সো সে তো আর অন্য কিছু জানে না যে এই প্রাণীটার আসলে আকৃতিটা কিরকম। সো হি ইজ এক্স্যাক্টলি লাইক আ ওয়াল, তাকে একটা ওয়ালের মতো মনে হচ্ছে ওই প্রাণীটাকে। সো সবাই একটু লিখে ফেলতে পারেন এখানে আপনাদের কাছে মনে হচ্ছে যেটা, উইচ ইজ দ্য পার্ট ইউ উইল রিমেম্বার। ওকে, তারপরে হচ্ছে দ্য সেকেন্ড ফেল্ট অনলি অফ দ্য এলিফ্যান্ট টাস্ক। তার মানে এলিফ্যান্টস টাস্ক মানে হচ্ছে সুর, হাতির সুরকে এলিফ্যান্টস এর টাস্ক বলা হয়। টাস্ক মানে হচ্ছে সুর। দ্য সেকেন্ড ফেল্ট অনলি অফ দ্য এলিফ্যান্টস টাস্ক। সো দ্বিতীয় ব্যক্তিটা শুধুমাত্র হাতির সুরটা ধরলো বা ওইটা স্পর্শ করলো। মাই ব্রাদার, হি সেড, ইউ আর মিস্টেকেন, হি ইজ নট এট অল লাইক আ ওয়াল, হি ইজ আ রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শার্প। ওকে, সো হি ইজ নট at all like a wall. He is round and smooth and sharp. He is more like a spear than anything else. Okay, আমি একটু দেখতে চাই দুই একজন এখনো আছেন যারা, দুই একজন না, বেশ কয়েকজনই আছেন, তারা কিন্তু you guys are not participating in the class. So সবাইকে অবশ্যই ক্লাসে পার্টিসিপেট করতে হবে। অ্যাডলিনা, আপনি একটু দেখেন যে সবাই পার্টিসিপেট করছে কিনা। ইজ এভরিওয়ান পার্টিসিপেটিং ইন দ্য ক্লাস? ওকে, সো আমি একটু দেখি, ইজ এভরিওয়ান পার্টিসিপেটিং? ইয়েস, কয়েকজনকে আমি দেখতে পাচ্ছি, এখনো কিন্তু কয়েকজন বাকি আছেন যারা পার্টিসিপেট করছেন না রেগুলারলি। আপনারা কি খাতায় লিখছেন কিনা? আর ইউ গাইজ রাইটিং অন ইউর পেপার? ওকে, আমি কয়েকজনকে দেখতে পাচ্ছি বলছেন যে খাতায় লিখছেন। ওকে, আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, দ্যাটস ওয়ান্ডারফুল। আচ্ছা, এলিফ্যান্টসের যে টাস্কটা, এলিফ্যান্টের যে টাস্কটা, এটা আসলে বেসিক্যালি এলিফ্যান্টের সুর না, ইট ওয়াজ মাই মিস্টেক। এটা হচ্ছে এলিফ্যান্টের যে দাঁত আছে, হাতির যে দাঁতটা, সেটাকে বলা হয় হচ্ছে টাস্ক। সো আই ওয়াজ মিস্টেকেন, ইট ওয়াজ মাই মিস্টেক, সরি ফর দ্যাট। সো হাতির যে দাঁতটা, সেটাকেই বলা হয় এলিফ্যান্টস টাস্ক, নট হিজ আদার পার্ট অফ হিজ বডি। সো হাতির দাঁতকে বলা হচ্ছে এলিফ্যান্টস টাস্ক। সো মাই ব্রাদার, হি সেড, ইউ আর মিস্টেকেন, হি ইজ নট অ্যাট অল লাইক আ ওয়াল। তার মানে সে ওয়ালের মতো না, হি ইজ রাউন্ড অ্যান্ড স্মুথ। সে হাতির যে অংশটা সে টাচ করেছে, হাতির দাঁতটা সে স্পর্শ করেছে, তখন তার কাছে মনে হচ্ছিল সে হচ্ছে রাউন্ড, মানে গোলাকৃতি, এবং স্মুথ, তার ওই যে পৃষ্ঠদেশটা একদম মসৃণ, অ্যান্ড শার্প, এবং সেটা একটু
চোখ্খা এবং ধারালো। ওকে, হি ইজ মোর লাইক আ স্পিয়ার দ্যান এনিথিং এলস। সো প্রথমে যেটা হয়েছে সেটা হচ্ছে যে সে হাতিকে যখন একটা সাইড দিয়ে স্পর্শ করেছে, তখন হাতিকে একটা সাইড দিয়ে স্পর্শ করার পরে তার মনে হয়েছে যে হাতিটা বোধহয় একটা ওয়ালের মতো, কারণ সে তো অন্য আর কিছু ধরতে পারেনি, সে জাস্ট একটা অংশ স্পর্শ করেছে। বাট যখন অন্য ব্যক্তি সেটা স্পর্শ করেছে, হাতির যে দাঁতটা আছে সেই দাঁতটাকে যখন সে স্পর্শ করেছে, তখন তার কাছে মনে হয়েছে যে এটা একটা মসৃণ, একটা লম্বা, একটা ওয়েপনের মতো বা একটা যন্ত্রের মতো, ঠিক আছে, যেটা হচ্ছে মসৃণ এবং সেটার অংশগুলো একটু ধারালো, এবং সেটাকে সে তুলনা করেছে স্পিয়ারের সাথে। স্পিয়ার হচ্ছে এক ধরনের একটা ওয়েপন, যেটা দিয়ে আসলে আপনি একটা লম্বা একটা ওয়েপন আছে, একটা লম্বা একটা অস্ত্র আছে, যেটা দিয়ে আপনি মানুষকে মারতে পারবেন। সেটার আকৃতিটা বোঝালে আপনাদেরকে বুঝতে পারতেন। সো স্পিয়ার হচ্ছে একটা লম্বাকৃতি একটা অস্ত্র, যেটা দিয়ে আসলে মানুষকে মারা যায়। সো ওই যে হাতির দাঁতটা, সেটার মতো তার কাছে মনে হয়েছে। সো দুইজন মানুষ দুইটা ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে কিন্তু হাতি কিরকম দেখতে সেটা তারা বিবেচনা করেছেন। প্রথম জন বলেছেন ওয়ালের মতো, দ্বিতীয় জন বলেছেন একটা অস্ত্রের মতো, ঠিক আছে, একটা ধারালো অস্ত্র। স্পিয়ার ইজ আ শার্প ওয়েপন। সো এটাকে তার কাছে স্পিয়ারের মতো মনে হয়েছে। সো এই দুইটা একটু সবাই লিখে ফেলেন। এখানে কিন্তু স্পিয়ারটা ইজ ইম্পর্টেন্ট, তারপরে হচ্ছে টাস্কটা ইজ ইম্পর্টেন্ট, এলিফ্যান্ট টাস্কটা ইজ ইম্পর্টেন্ট, তারপরে রাউন্ড, স্মুথ এন্ড শার্প, এটা ইম্পর্টেন্ট। রাউন্ড, স্মুথ এন্ড শার্প, একজন যে ওয়ালের কথা বলেছে সেটা কিন্তু আগের প্যাসেজে যারা ওয়ালের কথা লিখেছেন প্যারাগ্রাফে, ওয়ালটা ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো তারপরে the third happened to take hold of the elephant's trunk. এই যে দেখেন, সো লাস্টের যে ব্যক্তি, সো এক একজন এক একটা জিনিস ধরছে। এখন প্রত্যেকের কাছে কিন্তু পার্সপেক্টিভটা একটু ডিফারেন্ট হবে। ওকে, প্রত্যেকের কাছে কিন্তু একটা জিনিসই তার কাছে যে একই রকম লাগবে তা কিন্তু না। এখন বিভিন্ন মানুষের পার্সপেক্টিভ থেকে কিন্তু এটা বোঝানোর চেষ্টা করা হয়েছে। তার কারণ হচ্ছে একটা অন্ধ ব্যক্তির কাছে একটা জিনিস, একটা প্রাণী বা একটা অন্য জগতের প্রাণী তার কাছে মনে হতে পারে। সো প্রত্যেকটা মানুষের কাছে তার এই এক্সপ্লেনেশনটা কিরকম দিচ্ছে, ইটস ভেরি ইন্টারেস্টিং, কিন্তু এটা কিন্তু ভেরি ভেরি ইন্টারেস্টিং। সো দ্য থার্ড হ্যাপেন টু টেক হোল্ড অফ দ্য এলিফ্যান্টস ট্রাঙ্ক। তৃতীয় যে ব্যক্তিটা, সে কি করেছে, সে হচ্ছে হাতির শুঁড় ধরেছে। এলিফ্যান্টস ট্রাঙ্ক হচ্ছে তার শুঁড়, এলিফ্যান্টস টাস্ক হচ্ছে তার দাঁত। এই সবাই একটু লিখে ফেলেন। এলিফ্যান্টের ট্রাঙ্ক হচ্ছে তার শুঁড়, এলিফ্যান্টের টাস্ক হচ্ছে তার দাঁত। ওকে, তৃতীয় ব্যক্তিটা ধরেছে হাতির শুঁড়। both of you are wrong, বলেছে তোমরা দুইজনই ভুল। He said, anybody who knows anything can see that this elephant is like a snake. এই ব্যক্তি আবার বলছে যে তোমরা দুইজনই ভুল, তোমরা মিথ্যা কথা বলছো। কেউ যদি হাতি সম্পর্কে কিছু জানে বা কেউ যদি কিছু জেনে থাকে, তাহলে সে বলবে হাতি হচ্ছে একটা সাপের মতো। সো হাতির যে শুঁড়টা, সেটা যেহেতু একটা সাপের মতো বা একটু লম্বাটে এবং ইটস লাইক আ স্নেক অলমোস্ট, সো এই কারণে সে বলেছে এই জিনিসটা, হাতির এই আকৃতিটা হচ্ছে একটা সাপের মতো। সো লাইক আ স্নেক, হাতিকে তারা কিসের কিসের মতো বলছে, এটা কিন্তু আপনাদেরকে নোট করতে হবে। এটা এখন পর্যন্ত 3 ভাবে তারা হাতিকে ডেসক্রাইব করেছে। কি কি আমি একটু দেখতে চাই, সবাই একটু চ্যাট সেকশনে লিখে ফেলেন। এখন পর্যন্ত তারা কি কি ভাবে হাতিকে ডেসক্রাইব করেছে। নাম্বার 1 হচ্ছে তারা বলেছে an elephant is like a wall, তারপরে বলেছে তারা হচ্ছে স্পিয়ারের মতো, তারপরে বলেছে তারা হচ্ছে স্নেকের মতো। ভেরি গুড, ভেরি গুড। প্রথমে বলেছে ওয়ালের মতো, তারপরে বলেছে স্পিয়ারের মতো, তারপরে বলেছে তারা যে একজন বলেছে যে এটা হচ্ছে একটা সাপের মতো। ওকে, সো 6 জন অন্ধ ব্যক্তি, 3 জন অলরেডি বলে ফেলেছে। তারপরে the fourth reached out his arms and grasped one of the elephant's legs. তার মানে হচ্ছে চতুর্থ যে ব্যক্তিটা ছিল, সেই ব্যক্তিটা তার হাত বাড়িয়ে and grasped one of the elephant's legs, তার মানে ওই হাতির 4টা পায়ের মধ্যে একটা পা ওই অন্ধ ব্যক্তিটা ধরলো। ধরার পরে সে কি বলতেছে, সে বলতেছে, oh how blind you are, he said, it is very plain to me that he is round and tall like a tree. সো এই ব্যক্তি আবার বলতেছে
যে তোমরা সবাই কি রকম অন্ধ, তারা সবাই অন্ধ বাট একজন আরেকজনের সাথে মজা করছে। সো ইট ইজ ভেরি প্লেন টু মি দ্যাট, এটা আমার কাছে খুবই দিনের আলোর মতো পরিষ্কার, বা এটা আমার কাছে পরিষ্কার হয়ে গেছে দ্যাট হি ইজ রাউন্ড অ্যান্ড টল, সে গোলাকার এবং লম্বা, লাইক আ ট্রি, একটা গাছের মতো। সো পাটা যখন ধরেছে, পাটার উপর যে পাটা যেহেতু বডির ফাউন্ডেশনটা, তার কাছে মনে হয়েছে সে একটা গাছের মতো, হাতি একটা গাছের মতো। সো ফোর্থ আমরা কি পেলাম, বলছে যে ইট ইজ লাইক আ ট্রি। সো এটাও সবাই একটু লিখে ফেলেন। ওকে, দ্য ফিফথ ওয়াজ আ ভেরি টল ম্যান অ্যান্ড হি চেঞ্জ টু টেক হোল্ড অফ দ্য এলিফেন্টস ইয়ার। তার মানে যে পঞ্চম যে ব্যক্তিটা ছিল, সে খুব লম্বা একজন মানুষ ছিল, and he chanced to take hold of the elephant's ear. চান্স টু টেক, সে একটা চেষ্টা করলো, চান্স নেওয়ার চেষ্টা করলো, টু টেক হোল্ড অফ দ্য এলিফেন্টস ইয়ার, সে এলিফ্যান্ট, ওই যে হাতিটা ছিল সেই হাতির কান ধরার চেষ্টা করলো। ওকে, সো এইখানে আসলে একটা মানুষের পক্ষে এত লম্বা হওয়া সম্ভব কিনা যে সে হাতির কান ধরতে পারবে, কিন্তু একটা ফিকশন বা একটা গল্প যখন আমরা পড়ছি, সেটার যে বাস্তবের সাথে মিল থাকতেই হবে এমন কোনো বাধা ধরা নিয়ম নাই। সো আমরা যদি গল্প পড়ি একটা মানুষকে আমরা 50 ফিট লম্বাও কল্পনা করতে পারি, তাতে কিছু যায় আসে না। সো চতুর্থ যে পঞ্চম যে ব্যক্তিটা ছিল, সে হাতির কানটা ধরার চেষ্টা করলো। দ্য ব্লাইন্ডেস্ট ম্যান অট টু নো দ্যাট দিস বিস্ট ইজ নট লাইক এনি অফ দ্য থিংস দ্যাট ইউ নেম। তার মানে পৃথিবীর সবচেয়ে অন্ধ মানুষটাও জানবে যে তোমরা এতক্ষণ যা কিছু বলেছো তা কিন্তু কোনোটাই সঠিক নয়। He said he is exactly like a huge fan. তার মানে হাতি হচ্ছে বিশাল আকৃতির একটা পাখার মতো, যেহেতু হাতির যে কান দুইটা, হাতির কান দুইটা কিন্তু মানে পাখার মতো, যেরকম হাত পাখা আছে আমরা অনেক সময় ব্যবহার করেছি, সেরকম পাখার মতো। সো সে বলল হি ইজ এক্স্যাক্টলি লাইক আ হিউজ ফ্যান। সো প্রথম তিনটা আপনারা লিখেছিলেন, এরপরে আর দুইটা কিসের মতো মতো বললো? চতুর্থ ব্যক্তি বলেছিল তার পা ধরে যে সে একটা গাছের মতো, পঞ্চম ব্যক্তি তার কান ধরে বলল সে একটা পাখার মতো। ওকে, হি ইজ এক্স্যাক্টলি লাইক এ হিউজ ফ্যান, সে বড় আকৃতির একটা ফ্যানের মতো বা পাখার মতো। দ্য সিক্সথ ম্যান সিজ দ্য অ্যানিমালস টেইল। ষষ্ঠ যে ব্যক্তিটা ছিল, সে ওই হাতির লেজটা ধরে ফেললো। তারপরে বলল, ও ফুলিশ ফেলাস, মানে কি বোকা লোক তোমরা। হি ক্রাইড, ইউ শিওরলি হ্যাভ লস্ট ইউর সেন্সেস, মানে তোমাদের কারো তো আসলে কোনো সেন্স নাই। This elephant is not like a wall or a spear or a snake or a tree, nor he is like a fan. তার মানে তোমরা এতক্ষণ যে বলেছো সে ওয়ালের মতো, স্পিয়ারের মতো, সাপের মতো, গাছের মতো, ফ্যানের মতো, এটা কোনোটাই সত্য না। Any man with any sense can see that he is exactly like a rope. তার মানে কেউ যদি কিছু বুঝতে পারে, কারো যদি কোনো সেন্স থাকে তোমাদের, তাহলে তোমরা বুঝতে পারবা যে হাতিটা হচ্ছে একটা রোপের মতো বা একটা দড়ির মতো। যেহেতু লেজটা দড়ির মতো, তার কাছে মনে হয়েছে যে হাতি একটা দড়ির মতো। ওকে, সো বাকি যেটা ছিল ফ্যান এবং রোপ, এই দুটাও কিন্তু আপনারা লিখে ফেলেন যে 6 জন অন্ধ ব্যক্তি হাতিটাকে কিসের কিসের মতো বলেছে। ওকে, then the elephant moved on and the 6 blind men sat by the roadside all day and quarreled about him. তার মানে হাতিটা তখন তারপরে ওখান থেকে চলে গেল, কিন্তু 6 জন যে অন্ধ ব্যক্তি ছিল তারা ওই রাস্তার পাশে পাশে বসে একজন আরেকজনের সাথে ঝগড়া করা শুরু করলো, এবং সারাদিন ঝগড়া করতে থাকলো যে হাতি, একজন বলতেছে হাতি এইরকম, একজন বলতেছে হাতি এইরকম। সো তারা তাদের মধ্যে they started quarreling amongst themselves. Each believed that he knew just how the animal looked. তার মানে প্রত্যেকে এটা বিশ্বাস করছিল বা প্রত্যেকে এটা বিশ্বাস করেছিল যে সে জানতো হাতিটা আসলে কিসের মতো। কারণ একটা মানুষের পক্ষে হাতির প্রত্যেকটা অংশ কিন্তু ধরা সম্ভব ছিল না। সো একটা প্রাণীর প্রত্যেকটা, যেহেতু তারা অন্ধ, প্রত্যেকটা অংশ যদি তারা না ধরে তাহলে কিন্তু তাদের একটা আইডিয়া হয়নি যে এক্স্যাক্টলি এই জিনিসটা কিসের মতো। সো ইচ বিলিভ, প্রত্যেকটা মানুষই বিশ্বাস করছিল যে সে যেটা বলছে সেইটাই সত্য। And each called the others unkind names because they did not agree with each other. তার মানে একজন আরেকজনকে সোজা বাংলায় বলতে গেলে গালিগালাজ করছিল, বিভিন্ন নাম ধরে আনকাইন্ড নেম ইউজ করছিল, যাতে করে
মানে তারা আসলে একজন একজনের সাথে এগ্রি করছিল না বা সম্মত হচ্ছিল না। People who have sight sometimes act just as foolishly. এই যে দেখ, গল্পের শেষে একটা খুব দারুণ একটা কথা বলেছে, পিপল হু হ্যাভ সাইট সামটাইমস অ্যাক্ট সাচ অ্যাজ জাস্ট অ্যাজ ফুলিশলি। এই সেন্টেন্সটা আমি আশা করি সবাই একটু লিখে ফেলবেন, খাতায় হোক বা চ্যাট সেকশনে হোক। যাদের দৃষ্টি আছে তারাও মাঝে মাঝে এইভাবে বোকার মতো আচরণ করে। ঠিক আছে, তাদের তো এই 6 জন মানুষের তো দৃষ্টি ছিল না, তারা একজন আরেকজনের সাথে এরকম বাদ বিতণ্ডা ছিল, কারণ তারা তো বুঝতে পারছিল না যে আসলে জিনিসটা কিরকম। একজন বলছে হাতি হচ্ছে গাছের মতো, একজন বলছে হাতি হচ্ছে খার মতো, একজন বলছে গাছে, মানে বিভিন্ন রকমের এক্সপ্লেনেশন আসছিল। কিন্তু তাদের দৃষ্টি আছে, তারাও অনেক সময় এরকম বোকার মতো করে। সো এই হচ্ছে আমাদের প্যাসেজ। এখন আমরা একটু সেন্টেন্সটা বলা হয়েছে, সেই সেন্টেন্সটা কিন্তু একটু লিখবেন, কারণ প্রত্যেকটা গল্প বা প্রত্যেক ফিকশনাল স্টোরির কিন্তু একটা মেসেজ থাকে, যে এই কারণে 6টা অন্ধ মানুষকে নিয়ে এই গল্পটা লেখা হয়েছে, এটার পেছনে কিন্তু একটা উদ্দেশ্য আছে। এটার উদ্দেশ্য এইটাই যে এটা বোঝানো যে যাদের দৃষ্টি নাই তারা জিনিসটা একভাবে পারসিভ করতে পারে বা অনেক ক্ষেত্রে একটা জিনিস বুঝতে পারে না, কিন্তু যাদের দৃষ্টি আছে তারাও অনেক সময় ফুলিশ ভাবে অনেক কিছু পারসিভ করে। ওকে, সো আমরা কোয়েশ্চেনে চলে গেলাম। নাম্বার 1 হচ্ছে, ওয়াই ওয়্যার দ্য ব্লাইন্ড মেন অন দ্য রোড সাইড? সো প্রথম প্রশ্নটা হচ্ছে যে এই যে অন্ধ মানুষগুলো তারা কেন রাস্তার পাশে দাঁড়িয়েছিল? ওকে, সো এই সেন্টেন্স, এই প্রশ্নটাকে আপনারা ইন ডিটেল একটু লিখতে হবে। ইন ডিটেল মানে একটা সেন্টেন্স একটু লিখতে হবে। উত্তরটা কি? দ্য ব্লাইন্ড মেন ওয়্যার বিসাইড দ্য রোড, অথবা দ্য ব্লাইন্ড মেন ওয়্যার ওয়েটিং বিসাইড দ্য রোড টু সি অ্যান এলিফ্যান্ট। ওকে, অথবা টু সি অ্যান এলিফ্যান্ট প্যারেড, যেটা আপনার ইচ্ছা সেটা আপনি লিখতে পারেন। অথবা এখন যেহেতু আমাদের টাইম শর্টেজ, আপনারা জাস্ট লিখে ফেলেন টু সি অ্যান এলিফ্যান্ট প্যারেড, টু সি অ্যান এলিফ্যান্ট প্যারেড। ওকে, সো তারা একটা এলিফ্যান্ট প্যারেড দেখার জন্যই এই ইয়েতে রোড সাইডে দাঁড়িয়েছিল। টু সি অ্যান এলিফ্যান্ট প্যারেড, কেউ যদি বড় করে লেখেন দ্যাটস অলসো ফাইন। সো টু সি অ্যান এলিফ্যান্ট প্যারেড, দ্যাট ইজ দি আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 1। সবাই যারা উপস্থিত আছেন পার্টিসিপেট করেন, ভেরি ইজি, বাট আপনাকে লেখাটা পার্টিসিপেট করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন একটা জিনিস একটু খেয়াল করেন, আইএলটিএস এর যে পরীক্ষা, বা আপনি যদি কঠিন কোনো জায়গাতে কোনো একটা রিডিং পড়তে যান, আপনাকে যদি সারাদিন সময় দেওয়া হয় তাহলে কিন্তু যে কেউ যে কোনো প্যাসেজ পড়ে সেটার উত্তর কিন্তু বুঝতে পারবে। কিন্তু টাইম রেস্ট্রিকশনটা বা টাইম ম্যানেজমেন্টটা ইজ অ্যাট দ্য কোর অফ রিডিং আ কম্প্রিহেনশন অর আনসারিং আ কম্প্রিহেনশন। সো আপনাকে চেষ্টা করতে হবে যত কম টাইমে যত দ্রুত পড়া যায়, এবং কম টাইমে দ্রুত পড়ার এই অভ্যাসটা তৈরি করার জন্য স্টোরি বুক অর্থাৎ গল্পের বই, এই ধরনের গল্পের বই পড়ার কোনো অল্টারনেটিভ নাই। তার কারণ হচ্ছে, যদি আপনি একটা গল্পের বই পড়তে নেন যেটা হচ্ছে 1000 পৃষ্ঠা বা 500 পৃষ্ঠার একটা আপনি বই পড়তে নিলেন, তাহলে কি হয়, আপনি একদিন 3 পাতা 5 পাতা পড়লেন, ওই গল্পের কাহিনী কোথায় যাচ্ছে সেটার প্রতি আপনি একসময় আগ্রহ হারিয়ে ফেললেন। ওয়্যারঅ্যাজ আপনি যদি এমন একটা বই পড়তে নেন যেখানে হচ্ছে 100টা বা 200টা ছোট ছোট এরকম গল্প আছে, সেগুলো কিন্তু পড়ে আপনার একটা গল্প আপনি ধরেন 10-15 মিনিটে পড়ে শেষ করে ফেলতে পারবেন, এবং আপনার আগ্রহ থাকবে পরের গল্পটা পড়ার জন্য। সো it's very important that you read this sort of storybooks. So why were the blind men on the roadside? The blind men were on the roadside because they wanted to see an elephant, অথবা they were waiting for an elephant parade. Okay, all right. So number 2, what does the elephant's ear feel like to one of the men? তার মানে এই মানুষগুলোর মধ্যে একজনের কাছে হাতির যে কানটা ছিল সেই কানটা কিসের মতো মনে হচ্ছিল? What does the elephant's ear feel like to one of the men? তার মানে এই মানুষগুলোর মধ্যে একজনের কাছে হাতির কানটা কিসের মতো মনে হচ্ছিল? The elephant's ear, এইভাবে লেখেন উত্তরটা, সবাই একটু লেখেন। The elephant's ear felt like a huge fan. The elephant's ear felt like a huge fan to one of the men. The elephant's ear felt like a huge fan to one of the men.
The elephant's ear felt like a huge fan to one of the men. আমি দেখতে পাচ্ছি এক্সিলেন্ট, অসাধারণ পার্টিসিপেশন আজকে আপনাদের। প্রায় সবাই এক্সিলেন্ট ভাবে পার্টিসিপেট করছেন। আই ক্যানট থ্যাংক ইউ এনাফ। আমি এতটা ভালো পার্টিসিপেশন আজকে ছাড়া এর আগের কোনো ক্লাসে পেয়েছি কিনা আমার মনে হয় না। আজকে প্রায় সবাই এক্সিলেন্ট ভাবে পার্টিসিপেট করছেন। চ্যাট সেকশনেই অসংখ্য মানুষ পার্টিসিপেট করছেন। আই এম রিয়েলি প্লিজড উইথ দ্য পার্টিসিপেশন টুডে। এক্সিলেন্ট পার্টিসিপেশন ইন দ্য ক্লাস। Wonderful. Okay. What does the elephant's ear feel like to one of the men? Okay. The elephant's ear feel like a huge fan to one of the men. অথবা আপনি যদি এখানে লিখতে চান the elephant's ear felt like a huge fan, সেটা আপনি লিখতে পারেন। Here the grammar is really not that important, okay, when you are answering a question. এখন এই ক্যাটাগরি, এক্স্যাক্টলি এই ক্যাটাগরি অফ প্রশ্ন এইরকম লিখতে হবে যেখানে সেন্টেন্স এরকম হয়তো আইএলটিএস পরীক্ষায় আসবে না, অথবা আপনার যদি উদ্দেশ্য হয় যে আপনি রিডিং প্র্যাকটিস করবেন বা রিডিংটা ইমপ্রুভ করবেন, ইংলিশ রিডিংটা, সেটার জন্য না। বাট আপনাকে যখন আপনি একটা প্রশ্নের উত্তর নিজে লিখবেন তখন এটা আপনাকে সব ধরনের স্কিলে হেল্প করবে। ইট উইল হেল্প ইউ ইন এনি পসিবল ওয়ে অর ফর্ম। সো আপনার আমরা যেটা ভুল করি যখন আমরা হয়তো আইএলটিএস এর প্রিপারেশন নেই অথবা আমরা যখন ইংলিশটা ইমপ্রুভ করার চেষ্টা করি, তখন আমাদের মনে হয় কি আমরা একটা গ্রামার বই নিব আর একটা বুক সলভ করতে নিব, আইএলটিএস এর একটা বই নিব, তারপরে আমরা খালি ওই প্যাটার্নের প্রশ্ন বের করা যায়, এগুলো নিয়ে আমরা মাথা ঘামাই। ওয়্যারঅ্যাজ আপনি যদি এই স্কিলটা ইমপ্রুভ করে ফেলেন যে আপনি খুব কম সময়ে একটা কিছু পড়তে পারেন এবং সেটা থেকে প্রশ্নের উত্তরটা দিতে পারেন, তাহলে আপনাকে পৃথিবীর যে কোনো কিছুই দেওয়া হোক না কেন, ওইটা আপনার কাছে ইট উইল নট বি এনিথিং টু ইউ, ইট উইল বি আ পিস অফ কেক টু ইউ। বাট আমরা যেটা ভুল করি, আইএলটিএস এর প্রিপারেশন নিতে গেলে আইএলটিএস এর বই খুলে একটা কঠিন প্যাসেজ নিয়ে বসি, তখন উই গেট ডিসকারেজড। এবং বেশিরভাগ মানুষেরই প্রিপারেশনটা এই ধরনের ফুলফিল হয় না, যাতে তারা প্রথমেই ডিসকারেজড হয়ে যায় ওই ধরনের ফ্যান্সি রিসার্চ পেপারস দেখে। ওকে, সো থার্ড কোয়েশ্চেন, হাউ ডু দ্য ব্লাইন্ড মেন ট্রিট ওয়ান অ্যানাদার? তার মানে ওই যে ব্লাইন্ড মেন যারা ছিল, যারা অন্ধ মানুষ ছিল, তারা একজন আরেকজনকে কিভাবে ট্রিট করছিল, ঠিক আছে, বা কিভাবে তারা একজন আরেকজনের সাথে কিরকম ব্যবহার করছিল। ওকে, সো আপনারা এভাবে লিখতে পারেন যে দ্য ব্লাইন্ড মেন ওয়্যার ট্রিটিং ইচ আদার ডিসরেসপেক্টফুলি, অথবা আপনারা লিখতে পারেন দ্য ব্লাইন্ড মেন ওয়্যার ভেরি আনকাইন্ড টু ইচ আদার, অথবা লিখতে পারেন দ্য ব্লাইন্ড মেন ওয়্যার ইউজিং আনকাইন্ড ওয়ার্ডস টু ইচ আদার। এখন এক্সাক্ট কোন সেন্টেন্স আপনি ওই প্যারাগ্রাফ প্যাসেজ থেকে এনে বসায় দিবেন এরকম কিন্তু হবে না। প্রত্যেকটা জিনিসই ইট উইল বি বেসড অন ইওর ইনটিউশন, যে আপনি যে এতক্ষণ যে পড়েছেন এটা থেকে আপনাকে নিজের মতো লিখতে হবে যে আপনি কি মনে করছেন যে এই যে অন্ধ লোকরা তারা একজন আরেকজনকে কিভাবে ট্রিট করছিল। সো আমি একটু দেখি আপনারা কি লিখছেন। ওকে, ভেরি গুড। unkind words to each other, they were treating each other with disrespect. ওকে, সেটা হতে পারে। very good, wonderful. How do the blind men treat one another? The blind men treat each other with unkind words, অথবা the blind men treat each other unkindly, অথবা the blind men treat each other disrespectfully. So anything can be the answer, you can write anything. সো 3 নম্বর প্রশ্নের উত্তর আমি দেখতে পাচ্ছি অনেকেই লিখছেন চ্যাট সেকশনে। ভেরি গুড, যারা খাতায় লিখছেন ইউ গাইজ আর ডুইং অ্যান এক্সেলেন্ট জব, ওয়ান্ডারফুল। ওকে, তারপরে হোয়াট ডাজ দিস প্যাসেজ ট্রাই টু টিচ আস? এটাই হচ্ছে শেষ প্রশ্ন, যে এই প্যাসেজটা আমাদেরকে আসলে কি বলার চেষ্টা করছে। এই যে প্যাসেজটা আমরা পড়লাম, এই প্যাসেজটা আমাদেরকে মূলত কি বলার চেষ্টা করছে। এইটার উত্তর এক একজনের এক এক রকম হতে পারে। এইটা একটু আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই যে আপনাদের কি মনে হয়, যে আপনারা একটু লেখেন চ্যাট সেকশনে, আমি একটু দেখতে চাই যে এই প্যাসেজটা আমাদেরকে আসলে কি বোঝানোর চেষ্টা করছে। এই প্যাসেজটাতে আমাদের আসলে কি, এটার মর্মার্থটা কি, বা এই প্যাসেজটা আমরা কেন বললাম, এই প্যাসেজটা আমাদের কি শেখানোর চেষ্টা করছে। ওকে, সো
একজন লিখেছেন people who have sight sometimes act just as foolishly as those blind men. Very good, wonderful, wonderful. Okay, একজন লিখেছেন treat each other respectfully. Okay, that's also আচ্ছা, একজন লিখেছেন we can't infer anything unless we see of our own eyes. একজন, that's wonderful, very good, Mr. MD শাহাদাত হোসেন, excellent observation. উনি বলেছেন যে আমরা যদি কোনো কিছু চোখে না দেখতে পাই তাহলে আমরা কোনো একটা কিছু কিরকম সেটা সম্পর্কে একটা ফাইনাল ডিসিশনে পৌঁছাতে পারি না। ওকে, তারপরে people who have sight sometimes act as foolishly, এটা অনেকে লিখছেন। আচ্ছা, একজন লিখেছেন many men many views. Very good, very good, Mr. MD জহিরুল ইসলাম, wonderful, wonderful, wonderful. আচ্ছা, একজন লিখেছেন মিস্টার আনোয়ার হোসেন লিখেছেন the passage tries to teach us that everyone has different feelings and he or she expresses his her own opinion. যে এক একজনের এক এক রকমের ভিউ থাকে এবং এক একজনের মতামত ভিন্নভাবে দেন। ওকে, ভেরি গুড, মিস্টার আনোয়ার হোসেন। একজন লিখেছেন সারা ইয়াসমিন লিখেছেন ডোন্ট টক উইদাউট নোয়িং দ্য হোল থিং। কোনো একটা কিছু পুরোপুরি না জেনে কথা বলো না। দ্যাটস অলসো অ্যানাদার টিচিং দ্যাট উই ক্যান আন্ডারস্ট্যান্ড। ওকে, মিস মাইমুনা মুহতাসিম বলেছেন ইটস অ্যাবাউট দ্য ভিউ ফ্রম ডিফারেন্ট পিপল। হ্যাঁ, প্রত্যেক মানুষের দৃষ্টিভঙ্গি এক এক রকম হতে পারে। কারো দৃষ্টিভঙ্গিটা একটা কিন্তু মেইন টিচিং, এটার কিন্তু একটা মেইন টিচিং এটা, বা এটার থেকে আমাদের মেইন একটা জিনিস আমরা শিখতে পারি, সেটা হচ্ছে পৃথিবীর বিভিন্ন মানুষের এক একটা জিনিসের প্রতি বিভিন্ন রকমের মতামত থাকতে পারে। কেউ পুরো বিষয়টা না জেনে অন্যের মতামতকে ভুল বলা কিন্তু ঠিক না। অর্থাৎ কোনো একটা বিষয় সম্পর্কে পুরোপুরি না জেনে সেই সম্পর্কে একটা ডিটেইলড ওপিনিয়ন দেওয়া এবং অন্য মানুষ যে মতামত দিচ্ছে সেটাকে ভুল বলা, উড়িয়ে দেওয়া, এটাও কিন্তু ঠিক না। ওকে, একজন লিখেছেন this passage try to teach us that sometimes people who have sight act just as foolishly and they only focus on tiny things, don't see the bigger picture. হ্যাঁ, that's also a wonderful opinion and observation যে অনেক সময় মানুষের কিন্তু টানেল ভিশন হয়ে যায়। তার মানে মানুষ একটা স্মল থিং see a small part of a bigger thing and they try to assume that this is the whole picture. So that is another teaching that we are getting. Excellent, excellent. আমি আজকে দেখতে পাচ্ছি excellent observation আসছে আমাদের ক্লাসে। That's wonderful. That's really wonderful to see. Okay, wonderful. So যে প্যাসেজটা আমরা আজকে পড়লাম, এই প্যাসেজের যে পিডিএফটা, এটা আমি I will give out after the class, এবং you guys can also do and practice hundreds of passages from here. আমি একটু দেখাই দেই যে কোত্থেকে। এখন এই প্যাসেজটা কিন্তু it's for kids, এটা কিন্তু বাচ্চাদের জন্য। কিন্তু এখন আপনার যদি মনে হয় যে আপনি একটু ইগো নিয়ে থাকবেন যে আপনি বাচ্চাদের প্যাসেজ পড়বেন না, তাহলে কিন্তু আপনার ইংলিশ ইমপ্রুভমেন্টের কোনো কিন্তু সুরাহা হবে না। সো আমরা ল্যাঙ্গুয়েজটা শিখি কখন? আমরা ল্যাঙ্গুয়েজটা শিখি হচ্ছে ছোটবেলাতে। যেমন আমরা বাংলা ল্যাঙ্গুয়েজ শিখেছি ছোটবেলাতে, যখন আমাদের বয়স অনেক কম ছিল, বা ন্যাচারালি যাদের মাদার টাং ইংলিশ তাদের শেখার সময়টা ওই সময়। কিন্তু আমাদের এখন এসে যদি আমাদের ইংলিশটা শিখতে হয়, তাহলে আমাদের we have to concentrate the way that kids are learning, যে বাচ্চারা যেভাবে কিন্তু আমাদের ইম্পর্টেন্ট যে এই স্পিড আপ ইউর রিডিং, কত দ্রুত পড়া যায়। এই যে প্যাসেজটা আমরা সময় নিয়ে পড়লাম, ক্লাসে যেহেতু এক একজনের রিডিং এর এজন্য আমাকে একটু স্লোলি এটাকে বলতে হয়। বাট আপনি যখন এটা পড়বেন, এই প্যাসেজটা, আমি মনে করি এই প্যাসেজটা আপনাদের নট মোর দ্যান 3 মিনিটস, 3 থেকে 4 মিনিটের বেশি আপনাদের লাগা যাবে না। সো আপনারা যেটা করবেন আজকে, আমি যখন এই প্যাসেজ লিংকটা স্টপ করবেন, এই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট স্কিলটা হচ্ছে উত্তরটা, মানে এই যে
এসেন্সটা সেটা নিতে পারছেন, ইটস ইউর মেইন স্কিল। সো আপনারা যেটা করবেন, একটা স্টপ ওয়াচ অন করবেন এবং ট্রাই টু রিড ইট উইদিন 3 to 4 মিনিটস। 3 থেকে 4 মিনিটের মধ্যে এটা পড়ে শেষ করার চেষ্টা করেন। আই ডোন্ট থিঙ্ক ইট উইল বি অ্যান ইম্পসিবল টাস্ক। 4 মিনিটের মধ্যে এটা পড়ে শেষ করা সম্ভব। ইটস ভেরি মাচ পসিবল টু ডু দ্যাট। এবং পড়ে তারপরে ইউ ট্রাই টু রাইট 3 or 4 সেন্টেন্সেস যে আপনি এখানে আসলে কি বুঝলেন। এইরকম প্যাসেজ গুলো ইট উইল হেল্প। কোনো একটা আর্টিকেল এক্সার্ট করলেন বা অন্য কিছু একটা পড়লেন। সো এই যে প্যাসেজটা যেটা থেকে পড়ানো হয়েছে, এই প্যাসেজটা আই উইল গিভ আউট আফটার দ্য ক্লাস। এবং আমি আজকের ক্লাসে না, কালকের ক্লাসে আমি একটা বইয়ের কথা আপনাদেরকে দিয়ে দিব। ওই বইটা এখন আমার আসলে নলেজে এই মুহূর্তে নাই, যে বইয়ের কথা আমি বলতে চাচ্ছি। একটা স্টোরি বুক আছে, সেই বুকটা আমি একটু দেখে নিই আপনাদেরকে। আগামীকালকে তো সেম টাইমে ক্লাস আছে, ওই সময় আমি আপনাদেরকে একটু বলে দিব। একটা স্টোরি বুক যেখানে অনেকগুলো স্টোরি আছে এবং আপনি সেটা পড়ে পড়ে নিজে নিজে আপনার স্টোরি রিডিং স্কিলস বাড়াতে পারবেন। সেই বইটা আমি দিয়ে দিব, মানে বলে দিব। এবং ওইটা আপনারা অবশ্যই অবশ্যই ওটা একটু কালেক্ট করে নেবেন, যাতে করে আপনাদের জন্য, আপনি যদি কালেক্ট করতে না চান ইটস আপ টু ইউ, আর আপনার যদি সম্ভব হয় ওই বইটা একটু কালেক্ট করে কোথাও থেকে, যাতে আপনাদের জন্য ইজিয়ার হয় আপনাদের রিডিং স্কিলসটা ইমপ্রুভ করাটা। সো ওইটার কথা আমি আগামীকালকে ক্লাসে একটু বলে দেবো। আমাকে কেউ একজন একটু ক্লাস চলাকালীন আগামীকালকে একটু হেডস আপ দিয়ে দেন। ওকে, সো আমি যে স্টোরি যে হয়েছে এটার লিঙ্কটা আমি এখনই দিয়ে দিই। আমি গ্রুপে দেওয়ার দরকার নেই, আমি এখনই লিঙ্কটা আপনাদেরকে জুমের চ্যাট সেকশনে দিয়ে দিচ্ছি। সবাই একটু এই লিঙ্কটা কপি করে রাখেন, যেখান থেকে আজকের এই ক্লাসে এটা পড়ানো হয়েছে। এটা একটা পিডিএফ। এই পিডিএফটা যে লিঙ্কটা দেওয়া হয়েছে, এখানে গেলেই আপনি ইউ ক্যান ডাউনলোড and you can save it up for later. এখন এই যে এলিফ্যান্টের এই যে স্টোরিটা, এটা আপনার কাছে খুব সিলি একটা স্টোরি মনে হতে পারে, যে এটা তো একটা বাচ্চাদের গল্প, বাট বাচ্চাদের এই গল্পগুলোই আপনাকে পড়তে হবে ইফ ইউ ওয়ান্ট টু ইমপ্রুভ ইউর রিডিং স্কিলস। আর ঘড়ি ধরে ধরে ইউ হ্যাভ টু সেট আ টাইমার। টাইমার সেট না করলে যেটা হবে, যে আপনি একটা স্টোরি যদি 1 ঘন্টা আপনি সময় নেন এটা পড়ার জন্য, তাহলে কিন্তু আপনি ক্লাসে যেরকম সবাইকে বুঝিয়ে বুঝিয়ে এক্সপ্লেন করলাম, আপনি যদি 1 ঘন্টা সময় নিয়ে নিজে এটা পড়েন, তাহলে কিন্তু আপনার জন্য কোনো, মানে অ্যাকচুয়াল পরীক্ষা যদি অ্যাটেন্ড করতে চান বা যে কোনো ক্ষেত্রে, আপনি কিন্তু এটা সময়ে কুলাতে পারবেন না। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইউ go through this in a single session. একটা 3-4 মিনিটের একটা সিঙ্গেল রিডিং সেশন আপনি এটাকে পড়েন, উত্তরগুলো দেওয়ার চেষ্টা করেন, এবং দেন ইউ কাম ব্যাক এন্ড রিড সামথিং এলস। সো সবাই কি এটা কপি করে রাখতে পেরেছেন কিনা আমাকে একটু ইয়েস থেকে কনফার্ম করেন, যে যে লিংকটা আমি দিয়েছি সেই লিংকটা সবাই কপি করে রাখতে পেরেছেন কিনা, যাতে করে আমি বুঝতে পারি যে কেউ লিংকটা কপি করতে পারেনি এরকম না থাকেন। তারপরও আমি গ্রুপে এই লিংকটা দিয়ে দিব, যাতে গ্রুপে এটা থেকে যায় এবং আপনাদের জন্য ইটস ইজিয়ার ফর ইউ টু get the link afterwards. Okay, so thank you everyone. যেহেতু রমজান মাস চলছে, রমজান মাসে যেটা হবে সেটা হচ্ছে ক্লাসের ডিউরেশনটা এবং ক্লাসের টপিক সিলেকশনটা আমি একটু মিনিমাইজ করার চেষ্টা করব। তার কারণ হচ্ছে রমজান মাসে রোজা রেখে রাতের বেলা আমিও একটু টায়ার্ড থাকি, আপনারা সবাই একটু টায়ার্ড থাকেন। সো এই রমজান মাসটা আমাদের ক্লাস